আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আলোচনা ক্যান্ট রেপার্টরি থেকে আমরা আলোচনা করি রুব্রিকবাদ খোঁজার চেষ্টা করছি। দেখি আজ প্রথমে আমরা পুরাতন একটা রুব্রিক্স নিয়ে আলোচনা করব। আমাদের রোগী আসছে, রোগীর বাম চোখের পাতায় একজিমা। আমরা কোথায় যাবো একটু কি বলবেন? বাম চোখের পাতায় একজিমা, আইতে যেতে হবে। জি স্যার, আই আমরা ইরাপশন নাকি ইরাপশন দিছে। ধন্যবাদ। যে কোনো উদ্বেগ স্কিন ভেদ করে উঠবে, ওগুলো আমরা ইরাপশন ছাড়া খুঁজে পাবো না। এর মধ্যে আবার বাদ যাবে বড় বড় ফোড়া, আঁচিল আর হচ্ছে টিউমার। এখন আমরা 239 পৃষ্ঠা আই ইরাপশন, 239 পৃষ্ঠা আই ইরাপশন ঢুকবো। ঢুকার পর ওইখানে আমরা দেখবো আমাদের যেহেতু বলা হয়েছে একজিমা, একজিমা বানানটা খুঁজে আমরা দেখবো একজিমাটা কোথায় আছে। বাম কলমে আমরা আমাদের শুরু হয়েছে 239 পৃষ্ঠা একজিমা জন্য আমরা খুঁজি। প্রথমে তো আমরা জায়গায় যাবো কোথায়, যে স্থানটা সমস্যা ওই স্থানটায়, তারপরে খুঁজবো সমস্যাটা। এখন আমরা চলে গেলাম আই ইরাপশন, আই তো সমস্যা। এখন আমাদের ছিল কি চোখের পাতা, চোখের পাতাটা খুঁজবো। লিডস অন 239 পৃষ্ঠা। ডান কলমে আসলে আমরা পাবো ডাই বার্নিং ইচিং, নিচে দেখুন একজিমা। এখানে আমার হাতে খুব মনে করেন হাতে গোনা কয়টা ওষুধ, থুজা গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে আছে, হিপার ব্যাজোরিনাম আছে, টেলোরিনাম আছে। এখন আমাদের কথা হচ্ছে আমাদের রোগীকে ওষুধ দিতে হবে এখান থেকে। এখন ধরুন আমরা খুব শর্ট একটা রোগীলিপি করেছি। এখন আমাদের কন্ডিশনটা হচ্ছে এখানে তো আছে একজিমা, শুধু একজিমা, লিড চোখের পাতা একজিমা, ডান বাম লেখা নেই। এখন আমাদের সমস্যা যে ডান বাম হলে আমাদের ভালো হতো, তার জন্য আমরা এখন কোথায় যাব? এই ডান বাম চোখের পাতায় একজিমা, রোগীর বাম পাশে। বলতে পারবেন আমরা এখন ডান বামের জন্য কোথায় যাব? আচ্ছা, মনে হচ্ছে স্যার বলেন। আব্দুর রহমান স্যার বলছিলাম যে ওই ডান বামে যাওয়ার জন্য আর কি আমরা চোখের ওই যে কত পেজে বললেন 200 কত না 29 পৃষ্ঠায় আছি। আচ্ছা, ডান বামের জন্য আমরা কি তাহলে জেনারেটিস যাবো নাকি? জি স্যার, জেনারেটিস সাইট। ও সাইড, সাইডে যে আমরা এখানে যে রাইট সাইড লেফট সাইড আছে, তো এখানে ওষুধগুলো নিয়ে ওখানে মিলাবো যে কোনটা ডান পাশে আছে কোনটা বাম পাশে আছে। তখন আমরা ওইখান থেকে রোগীকে, যে আমাদের রোগীর বাম পাশে সমস্যা, বাম পাশে দিয়ে দেব, যেহেতু আমাদের এখানে সরাসরি ডান বাম উল্লেখ করা নাই। তখনই আমরা জেনারেটিসের সাপোর্ট নিব, যেটা আমরা 16 নম্বর স্লাইড নিয়ে কয়েকবার বলেছিলাম। আজ বইটা যখন ধরেছি তখনই আমার কাছে আই ইরাপশনটা উঠে আসছে। তখন চিন্তা করলাম রুব্রিক্সটা দিয়ে আমরা শুরু করি। 1401 পেজে 1400 জি 1405 পেজ থেকে আমাদের এখানে 1400 পেজ থেকে এই সাইড আছে। সাইড এখানে কত সুন্দর করে সাইড গুলো লেখা আছে। কোন একটা পাশ, ক্রস ওয়াইজ, অনেকে বলে না
উপরে ডান দিকে, নিচে বাম দিকে এই যে ক্রস ওয়াইজ গুলো আছে। তারপরে নিচে আছে 1400 পৃষ্ঠার ডান কলামের নিচে, একদম নিচে আছে রাইট সাইড। আরেকবার দেখাইছিলেন? জি জি স্যার। 1401 পৃষ্ঠা বাম কলামে আছে লেফট সাইড অনেকগুলো ওষুধ। তবে আমার ওখানে 5-6টা ওষুধ আছে, ওখান থেকে ওষুধগুলো আমি দেখবো জাস্ট আমার বাম পাশে কোন ওষুধগুলো আছে। খুবই সহজ, ওখান থেকে যে রোগীর সাথে যেটা মিলে যাবে সেটাই দিয়ে দিব। অনেক সময় যখন অনেক রোগী চাপ থাকে, আমরা দেখা যায় অত ভালো করে বড় করে সময় দিয়ে রোগীকে একটা টেস্টিং করতে পারি না, তখন ওই সময়টা আমাদের এগুলো কাজে লাগে বেশ। এখন আমরা আরেকটা রোগ বিষয়ে চলে যাই। আমরা যেহেতু প্রথমে আই দিয়ে ঢুকেছি, ডান কলামে ইরাপশনের নিচে একটা রোগ বিষয় আছে দেখবেন, এভারশন অফ লিডস, উল্টে যাওয়া চোখের পাতা। এটা অনেক সময় দেখেন বাচ্চাদের খেলা দেখানোর জন্য অনেকে চোখের পাতা উল্টায় ফেলে না, এই ধরনের কোনো কিছু কিনা? জি জি, আমরাও করছি এটা, উল্টিয়ে মানে নিজের আইডিটা নিচে লাল রেখাগুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক চেষ্টা করতাম, কখনো হয়নি, পারতাম না। ঠিক আছে, তাহলে আমরা একটু অন্যদিকে যাই। খুব কমন একটা প্রশ্ন, সবাই একটু দেখেন। আমরা বলেছি মহিলাদের যাবতীয় সমস্যা জেনারেটালি ফিমেলে পাবো, মেইলি যত সমস্যা আছে জেনারেটালি ফিমেল। পুরুষালী সমস্যাগুলো আমরা জেনারেটালিয়া মেল যেটা আছে, জেনারেটালিয়া বা জেনারেটালিয়া মেল যেটা অধ্যায় আছে সেখানে পাবো। এখন রোগী আসছে যে বলতেছে যে বাচ্চা মা দুধ গড়িয়ে পড়ে যাচ্ছে, অনেক পরিমাণে দুধ বাচ্চা মা এখন দুধ গড়িয়ে পড়ে যাচ্ছে। এই সমস্যাটার জন্য আসলে আমরা কোথায় যাব? চেস্ট। আগে ফিমেল যেতে হবে নাকি, তারপরে চেষ্টা হবে নাকি? না স্যার, স্যার চেস্ট মিল্ক, সরাসরি চেষ্টা যাবো কি? হ্যাঁ স্যার, কারণ চেস্ট স্টোনটা কিন্তু সবারই আছে, পুরুষ মহিলা সবারই আছে, এই জন্য চেস্টের মধ্যে স্টোনটা খুঁজতে হবে। আমরা সরাসরি চলে গেলাম 837 পৃষ্ঠা, 837 পৃষ্ঠা টান কলামে হচ্ছে চেস্ট মিল্ক। এখানে গেলে আমরা অনেক ইয়া পাবো, যেটা অনেক সময় আমরা ভুল বশত মায়েরা বলে যে বাচ্চা দুধ খায় না, এই জন্য বাচ্চাকে ওষুধ দেন। এটা আসলেই ভুল। বাচ্চা দুধ খায় না, দুধ খায় না কেন ওটা আগে দেখতে হবে অবশ্যই, যে মায়ের দুধে কোনো সমস্যা আছে কি না। আমরা যেরকম একটা খুব খারাপ বিশ্রী স্বাদের কোনো খাবার দিলে খাবো না, আমাদের জিহ্বা স্বাদটা বুঝে আমাদের খাইতে দিলে খাবো না, খাইতে দিলেই খাবো না যদি আমাদের টেস্টটা ভালো না লাগে। সেরকম বাচ্চারাও খাবে না। এখানে দেখেন মিল্ক যখন শুরু হয়েছে 837 পৃষ্ঠা, এখানে প্রথমে আছে মিল্ক অ্যাবসেন্ট, দুধ হচ্ছে না মায়ের। অনেক সময় যে আমাদের কাছে প্রথম কমপ্লেন আসে কি দুধ হয় না, আর একটা কমপ্লেন আসে বাচ্চা দুধ খায় না, আর একটা আসে দুধ গড়িয়ে পড়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এই 3টা কমপ্লেন আমাদের কাছে আসে। তো দুধ হয় না, এটা মিল্ক অ্যাবসেন্ট। আমাদের অনেকগুলো ওষুধ এখানে আছে, ফার্স্ট গ্রেডে ক্যালকেরিয়া, জিঙ্কামেট, তারপরে আমরা যেটা বেশি বেশি ব্যবহার করি অ্যানাকার্ডিয়াম ব্যবহার করা হয়, তারপরে ব্যবহার করা হয় অ্যাগনাস কাস্ট ব্যবহার করা হয় বেশি বেশি, আর্টিকা ইউরেন্স ব্যবহার করা হয় বেশি, ল্যাকডিফ্লো, এই ওষুধগুলো এগুলো সবগুলো আছে দেখেন যেগুলো আমরা ব্যবহার করি। এখন ওই যে বলেছিলাম যে বাচ্চার দুধটা টেস্ট করে দেখতে হবে যে বাচ্চার দুধটা বা মায়ের দুধটা ঠিক আছে কিনা, বাচ্চা কেন খাচ্ছে না। মায়ের দুধটা
এটা মনে করেন হাতে নিয়ে আপনি নিজে টেস্ট করবেন জিহ্বা দিয়ে, দুধটা কি খারাপ কোনো স্বাদ লাগছে বা তিতাইতে লাগতেছে, রক্তাক্ত স্বাদ বা যে মানে বা স্বাদটা খুব বিশ্রী ভালো লাগতেছে না, তখন মাকে ওষুধ দিতে হবে, বাচ্চাকে না। কারণ অনেক সময় অনেকে বলে আরে মায়ের দুধ খায় না, চাচি বা ফুফু বা খালাদের দুধটা খাচ্ছে। অনেক সময় দেখা যায় সবারই বাচ্চা একসাথে হয়, চাচির হলো, মায়ের হলো, ফুফুর হলো, তখন অন্য মা অন্য চাচি ফুফুদের দুধটা খাচ্ছে কিন্তু মায়েরটা খাচ্ছে না। ওর কারণ মায়ের দুধটা ভালো না, স্বাদ ভালো, তখন মাকে ওষুধ দিলে তো ঠিক হয়ে যায়। আর আমরা যেটা বলেছিলাম যে দুটো গড়িয়ে পড়ছে, দেখেন নিচে আছে ফ্লোয়িং এফএল ও, দেখেন এখানে আছে ডান কলামেই গড়াতে থাকে, দুটো গড়িয়ে পড়ে যাচ্ছে ক্যালকেরিয়া ফার্স্ট গ্রেডে। তারপর বেল, বোরাক্স, ব্রাউনিয়া সহকারে বেশ কিছু ওষুধ আমাদের আছে। ম্যাডাম এক্সকিউজ মি, গড়িয়ে পড়া কি বললেন জানেন টার্মটা? এটা গড়িয়ে পড়ছে ফ্লোয়িং ফ্লোয়িং হ্যাঁ ফ্লোয়িং। আমরা দিচ্ছি ইনক্রেস্ট, অনেক ইনক্রেস্ট অনেক হয়ে গেছে আর কি দুধটা, আর যেটা গড়িয়ে পড়ছে। পেয়েছেন স্যার? কামরুল হাসান স্যার বলছিলেন না? জি স্যার, জি ম্যাডাম। জি জি ম্যাম, পরিচিত করেন করুন। জি স্যার। কামরুল হাসান মৃধা। হ্যাঁ, তারপরে তো আমাদের দেখুন অনেক সময় দেখা যায় যে অবিবাহিত মেয়েদেরও কিন্তু স্তনে দুধ চলে আসে, তখনও কিন্তু একটা সমস্যা ফিল করতে হয়। বা বিবাহিত, অবশ্য বিবাহিত কিন্তু অনেক বাচ্চা অনেক বড় হয়ে গেছে, তখন স্তনে দুধ চলে আসতেছে, তখন কিন্তু আমরা যে নন প্রেগনেন্ট ওমেন, এখানে যে একটা ওষুধ গুলো আছে দেখেন আমরা খুব ব্যবহার করি। অবশ্যই এর উপর আমরা অনেক আগে দেখেছি, সিঙ্গেল মেডিসিন এখানে ফার্স্ট গ্রেড আছে, কিন্তু আমরা সিঙ্গেল পালস ব্যবহার করে খুব উপকৃত হয়েছে। অনেকের রোগীদেরকে পালস ব্যবহার করেছি আমি, এছাড়া অন্য কোনো মানে ওষুধে যেতে হয়নি। পরে হয়তো লক্ষণ অনুযায়ী তার মায়োজেমেটিক ভাবে অন্য অন্য সমস্যায় ওষুধগুলো আসে, কিন্তু পালস দেওয়ার পর আর দিতে হয় না অন্য কিছু, দেখলাম। এখন দেখুন এখানে কিন্তু আমাদের পুরাতন পড়া, যেহেতু আমরা চিন্তা করলাম যে পুরাতন গুলো আমরা ভুলে যাই, একটু রিভিশন দিই। ম্যাডাম স্যার বলুন। যেহেতু এই বিষয়ে আলোচনা হচ্ছিল, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম আর কি, যে আমার এক সহকর্মীর বাচ্চার বয়স প্রায় 5 মাস মতো। ওনার ওয়াইফ শুরুতে যখন বাচ্চা ডেলিভারির পরে ব্রেস্ট ফিডিং এর জন্য দেয়, কিন্তু বাচ্চা খাইতে চায় না। এখন এই না খাওয়ার কারণে যখন দেখছে যে বাচ্চা খাচ্ছে না, তখন ওই আবার ওই বাইরের কোটা দুধ খাওয়াইছে। এখন বাচ্চা এমন হয়েছে যে বাচ্চা মায়ের দুধ খাইতেই চায় না। এখন ওনারা মনে করছে যে আসলে কি দুধে কোনো বিষাদ কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা। কারণ অন্য বাচ্চাদের খাওয়াইছে, তারা খাচ্ছে, কিন্তু নিজের বাচ্চা খাচ্ছে না। এখন অনেক চেষ্টা করার পরেও এটা হচ্ছে না। এখন হোমিওপ্যাথিতে কি এর কোনো ওষুধের ব্যবস্থা হয় নাকি আসলে বাচ্চা অভ্যস্ত হয়ে গেছে? স্যার এটা অভ্যস্ত হয়ে গেছে, ওকে প্রথমেই বাইরে দুধ দেওয়াটা উচিত ছিল না। আর একটা কথা মনে রাখবেন, প্রথমে যখন বাচ্চাটা হয় 2-1 দিন দুধ পায় না, কিন্তু আমরা এতটাই অস্থির হয়ে যাই, মানে শুধু শুধু বাচ্চার কাছে তখন ওই পরিমাণ খাবারের প্রয়োজন নাই, মায়ের বুকে যতটুকু আসে ওটাই ও খাবে, ওটার থেকে দেয় না। কিন্তু আমরা দেখা যায় পানি দেওয়ার চেষ্টা করি, মধু দেওয়ার চেষ্টা করি, বাহির থেকে দুধ এনে খাওয়ানোর চেষ্টা করি। এটা আমরা অতিরিক্ত মানে আমাদের এক্সাইটমেন্ট হয়ে কারণেই কিন্তু এই সমস্যাটা হয় অতিরিক্ত। আমার বেবির ক্ষেত্রে 3 দিন ম্যাডাম ট্রাই করছি, হ্যাঁ দুধ আসে নাই, দুধ আসছে 5 দিনের মধ্যে। এই 2 দিন যে দুধ খাইছে, এক্সট্রা দুধ আর খাওয়াতেই পারিনি। এটা তো খুবই সমস্যা স্যার, খাওয়াতে হয় না, না খাওয়া ওই বাচ্চাকে বারবার দুধটা মায়ের দুধটা ইয়া করলে অটোমেটিকলি বাচ্চা তখন খায়। আমরা আর কি বেশি আমরা
সেটাই ম্যাডাম। ম্যাডাম এখন কি কোনো সুযোগ আছে? এখন ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। টেস্ট করছেন তাহলে মাহমুদ ডক্টর স্যার প্লিজ ফ্লোর স্যার। বস আ গিয়া। আর সুযোগ ছেলের নেই, ছেলের বাপের তো আছে। এই কথাটা জোকস করে বললেও কথাটা বোঝার আছে, ঠিক আছে? আপনার বাচ্চা হওয়ার পরপরই বা সাথে সাথে যখন দেখবেন এরকম হয়তো ব্রেস্টের নিপিল তার হচ্ছে ইয়ে থাকতে পারে, কি বলে, হর্স ভিতরে ভিতরে ঢুকে দিতে পারে, অমসৃণ থাকতে পারে, ভিতরে ঢোকা থাকতে পারে, ছোট তারপরে শক্ত থাকতে পারে। এখন আপনি দেখবেন এই বাচ্চাটার ক্ষেত্রে তার মুখে ঘা আছে কিনা, ঠিক আছে? বাচ্চাটার মুখে ঘা আছে কিনা, আর বাচ্চার মায়ের যে নিপিলটা শক্ত কিনা, খড়খড়ে কিনা, এই জায়গাটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে একাধিকবার, ঠিক আছে? এবং পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আর ওই বাচ্চা ওই নিপিল মুখে দিয়ে ডানে একবার বামে বসে থাকতে হবে, ঠিক আছে? সে এখন যে ফিডারের নিপিল ইয়ে করছে, শাক করছে, এটা শাক করা সহজ, খুব নরম, হ্যাঁ, এমনিতেই এর ভিতর থেকে দুধ বেরিয়ে আসে, কিন্তু যখন নিপিল থেকে একটু টান দিয়ে খেতে হয়, ঠিক আছে? তাছাড়া আরো বেশ কিছু আপনার ইউটিউব থেকে দেখে নিতে পদ্ধতি আছে। কখনো কখনো ওই যে একটা মেশিন পাওয়া যায়, কামরুল স্যার ভালো জানে, মেশিন কিনছিলেন না কামরুল স্যার? জি স্যার, জি স্যার। ওইটা দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেন। ফ্লোটা বাড়াতে হবে, সাকার মেশিন ফ্লোটা বাড়াতে হবে। আর প্রথম দিকে না হলে ওই সাকার মেশিন ব্যবহার করে ওইটা আপনার ব্যবহার করা যেত, সহজ করা যেত। আমি বোঝাতে পারলাম অল্প হলেও? জি স্যার, ধন্যবাদ। আসলে ওনার ওয়াইফের এমনি সমস্যা, অন্য বাচ্চারা পরপরই খাইছে কিন্তু নিজের বাচ্চা খায় না, এই আর কি। জি, তারপরে যেগুলো বলছেন আমি ওনার চেষ্টা করতে বলবো। বাচ্চারা মানে উনি কি দুধ মা হিসাবে কাজ করেন নাকি? না, মানে যখন ওনার বাচ্চা খাচ্ছে না, এখন বেস্টে তো দুধ আছে, এখন উনি অন্য যারা ওই বয়সী বাচ্চা আত্মীয় স্বজনের ভিতরে আছে তাদেরকে ওনার ওই যন্ত্রণাটা কমানোর জন্য ওই খাওয়াইছে আর কি, এবং নিজে একটু ট্রাই করে দেখছে আসলে আমার কোনো সমস্যা আছে কিনা, অন্য বাচ্চারা খায় কিনা, সেইভাবে। আচ্ছা, অন্য বাচ্চাদের যে খাইয়েছে বাচ্চাদের নাম যেন লিখে রাখে, নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে ভবিষ্যতে। এই বাচ্চাগুলোর নাম এবং বাবার নাম লিখে রাখবে সে, নাহলে পরবর্তীতে এদের সাথে বিয়ে শাদী কিন্তু হারাম। সমস্যা নাই, একই লিঙ্গের। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে এখানে ম্যাডাম ভালো বলতে পারেন, ম্যাডামরা ভালো বলতে পারবেন। এই জায়গাটায় ওই এই হার্ডনেস এর একটা ব্যাপার আছে, হ্যাঁ, অমসৃণতার একটা ব্যাপার আছে। এই বিষয়গুলো একটু ইয়ে করেন, এখনো সম্ভব, এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে? জি স্যার, এই জন্য স্যার গর্ভ অবস্থায় যত্ন নিতে হয়। ম্যাডাম এক কথাই বলে দিয়েছে ম্যাডাম, আমি আর বলতে যাচ্ছি না, বললে পরে অনেকে রাগ করবেন। থ্যাংক ইউ ম্যাডাম, মাসুমা ম্যাডাম। না স্যার, রাগ করার কিছু নাই, এটাই নিয়ম। এটা যখন গর্ভবতী মা সবসময় নিপলটাকে পরিষ্কার রাখতে হয়। তারপর আপনার যেহেতু ওই বাচ্চাটা সমবয়সী অনেকেই ওই মায়ের দুধ খাচ্ছে কিন্তু নিজের বাচ্চা খাচ্ছে না, তার মানে সে অভ্যস্ত হয়ে গেছে। এখন দেখুন 6 মাস হয়ে গেছে, এখন ঘা থাকারও সম্ভাবনা থাকতে পারে ম্যাডাম। জি ম্যাডাম, আপনি দেখে রাখতে পারেন ওটা। নিপলের সমস্যাগুলো প্রথমে দেখবেন, দুধ টেস্ট করে দেখবেন, তখন বুঝবেন যে মায়ের সমস্যা। তারপরে আসেন বাচ্চার কাছে, বাচ্চার ঘাটা আছে কিনা। জি, সকলকে ধন্যবাদ। নিপলের মনে করেন অনেক সময় নিপল ছোট থাকে, এত ছোট থাকে যে বাচ্চা টেনে ধরে রাখতে পারে না, ওর কষ্ট হয়। একে তো টেনে দুধ খেতে হবে, তারপরে নিপলটাকে তার মুখে আটকে রাখতে হয়। নিপলটা যথেষ্ট পরিমাণ বড় থাকতে হয়। অনেক মায়েদের ছোট থাকে, তখন একটু ওই বাচ্চারাও কিন্তু বিরক্ত হয়ে যায়, কারণ দেখা যায় বারবার খাচ্ছে, নিপলটা ছুটে যাচ্ছে, ওটাও বিরক্ত। আমরা সব দিক দেখেই মনে করেন রোগী সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর কিছুক্ষণ আগে বললেন যে
মা নিজের ব্যথা কমানোর জন্য অন্য বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, বা দেখা যায় অনেক সময় পাম্পিং করে দুধ ফেলে দিচ্ছেন। এখন আপনি যদি তখন হয় কি, অনেক 5-6 মাস তো মাত্র, অনেক দুধ গড়িয়ে পড়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে। এই সময়কার জন্য আমরা এখান থেকে যে রুব্রিক্সটা দেখবো, ওষুধগুলো দেখবো, সেগুলো একটু দেখি আমরা না। তখন আমরা চেস্ট মিল্ক, যে আমাদের বড় একটা রুব্রিক্স, এখানে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো না। যদিও এখানে আছে গড়িয়ে পড়া, দুধ বেশি হওয়া, এখানে পাবো না। এটার জন্য চলে যেতে হবে আমাদের সুইলিং। আসুন আমরা দেখি, যেহেতু ফুলে গেছে তাই না, মায়ের স্তনটা দুধে পরিপূর্ণ ফুলে গেছে। 880 পৃষ্ঠা আমাদের সোয়েলিংটা শুরু হয়েছে। 81 পৃষ্ঠায় আসলে আমরা পাবো সোয়েলিং। 81 পৃষ্ঠা বাম কলামে মাম্মি, সোয়েলিং মাম্মিতে আসলে আমরা পাবো, দেখেন স্তনটা ফুলে গেছে, সোয়েলিং হয়েছে। এখন এখানে আমাদের কি হচ্ছে, ফুলে যে নিচে সাব রুব্রিক্সে আসুন, সেক্রেশন অফ মিল্ক। সেক্রেশন হচ্ছে মিল্ক, ওই সোয়েলিং এর সাথে দুধ সেক্রেশন হচ্ছে। অ্যাসাবিজা, সাইক্লোমেন আর টিউবারকুলিনাম 3টা ওষুধ দেওয়া আছে। পেয়েছেন কিনা? যদি মায়েদের এই ব্যথা কষ্টটা কমানোর জন্য আপনি এখান থেকে একটু ওষুধ দিতে পারেন। ম্যাম রুব্রিক্সটা আবার বলেন কাইন্ডলি। সোয়েলিং এ যাবেন, 81 পৃষ্ঠা, 881 পৃষ্ঠা, সোয়েলিং মাম্মি, secretion of milk with SWE হ্যাঁ, এর কি হয়, ELL। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম পেয়েছি। এখানে দেখলে আপনার রোগীর সমস্যাটা কিছুটা আরাম পাবে। লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিব। খুব ব্যথা হচ্ছে, ব্যথার মানে ফুলে গেছে, দুধ গড়িয়ে পড়ছে। আমরা বলেছিলাম যে আমাদের মনে করেন একটা সমস্যার কারণ একটা লক্ষণের জন্য একাধিক রুব্রিক্স এই যেতে হতে পারে, একাধিক চ্যাপ্টার যেতে হতে পারে একটা লক্ষণের সমাধান দেওয়ার জন্য। তারপর যে আমাদের যে পেইন আছে, সেই পেইন যেটা মিলিয়ে দেখবো, পেইন মাম্মি এখানে যেটা মিলিয়ে দেখবো। তবে আমরা জানি যে প্রথম অন্তত 4-5 মাস এরকম ব্যথা, তখন বাচ্চাদের খাওয়ার চাহিদা কম থাকে, দুধ বেশি হয়ে যায়, মারা অনেক কষ্ট পায় তখন। আমাদের টিম যোদ্ধা স্যার দেখাচ্ছেন, পেটের সাথে সাথে দেখে নিবেন। মানে পুরাতন আমাদের পড়াগুলোই ছিল, তার সাথে আমরা একটু নতুন করে কিছু রুব্রিক্স দিয়ে দেখে নিলাম। এত শীত পড়েছে যে আমরা কাবু হয়ে যাচ্ছি। আচ্ছা, একটা রুব্রিক্স আমরা দেখি। রুগী আসছে, আমি খুব ছোট ছিলাম তখন, আমার কাজিন ছিল, ও সবসময় বলতো, যেহেতু যে আমাদের গ্রামের ভাষায় কথা বলতো বেশি, বলে কি আমার বুকে ব্যথা বা কিছু একটা বলবে না, বলে কি আমার বুকের উপরে খাই উঠে। আপনারা কখনো শুনছেন বুকের উদ্দা খাই উঠে? আমি তো বুঝতাম না, বাড়িতে যখন যেতাম নতুন, তখন ও বলতো, কি বলে ও বুঝতাম না। এবং
কয়েকদিন আগে আমরা রামুতে রুগী দেখেছিলাম, তো রামুর ভাষা এত কঠিন যে আমার কানতে মন চাইছিল। রুগী যে কি বলে আমি বুঝতেছি না, তখন রুগীর ইশারা ইশারা যা বলতেছে ইশারা দিয়ে আমি বুঝে রুগীকে ওষুধ দিতে হয়েছে। রুগীর কথা তো আমি বুঝতেছি না। কিন্তু রামুতে আমাদের একটা হাসপাতাল, সিলেটে চিটাগাং এদের ভাষা অনেক critical। হ্যাঁ রামুতে আমাদের একটা হাসপাতাল করা হয়েছে, তো তো এখানে আমরা রুগী দেখার সময় মানে কান্না চলে আসতেছে আমার, আমি তো কিছু বুঝতেছি না ওনার ভাষা। কিন্তু পরে বুঝতে পারলাম যে উনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন, বলতেছে ওই কেমন করে করে জ্বালা করতেছে, কি হয়েছে। আমি তার হাতের ইশারায় ভাব ভঙ্গিতে বুঝে তাকে ওষুধ দিতে হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি সেরকম একটা কথা, বুকের ভিতর ঝিনঝিন করে। এখন রুগী যদি এসে বলে আমার বুকের ভিতর ঝিনঝিন করে, আমরা হয়তো প্রথমত হাসবো, তাই না? যদি আমাদের রূপ দৃশ্য মধ্যে ধারণা না থাকে, হাসবো না? বুকের ভিতরে ঝিনঝিন করে কি হবে? আমরা একটা রূপ দৃশ্য দেখি, রোগীর বুকের ভিতর ঝিনঝিন করে। জি স্যার, আমরা চেষ্টা যাবো, চেষ্টা যে ঝিনঝিন করে টিংলিং। স্যার বলেন, কেমন স্যার বলছিলেন? সুরসুর এরকম টিংলিং না ম্যাডাম? ঝিনঝিন করা, হ্যাঁ টিংলিং, ঝিনঝিন করা। 881 পৃষ্ঠা। সুরসুর করা হচ্ছে হ্যাঁ, আর যে টিংলিং যে করা হচ্ছে টিংলিং, টিংলিং হচ্ছে ঝিনঝিন করা। এখন এই ঝিনঝিন করা স্তনে আমাদের সাবিনা, যেটাকে সাবাইনা ওষুধটা আছে, আমাদের রুব্রিক সম্বন্ধে যদি আমরা মনে করেন আরো ভালো ধারণা রাখতে হবে আমাদের। আমি এই সোয়েলিংটা এখানে আসার পরে এই টিংলিংটা দেখেছি, বললাম যে আলোচনা করে ফেলি, তাহলে সমস্যাটা সমাধান হয়ে গেল। আবার কম্পন হইতে পারে, দেখেন টিমরিং, বুকের মধ্যে কম্পন হইতে পারে, সেই কম্পনটা হার্টের মতো হইতে পারে। পেশেন্টরা বলতে পারে, পেশেন্টেরও কিন্তু বুকের মধ্যে অনেক সময় কম্পন হতে পারে অন্য কোনো সমস্যার কারণে। এখন যদি বলে রোগী বুকের ভিতর ঝিনঝিন করে কাশির সাথে, বুকের ভিতর ঝিনঝিন করে কাশির সাথে, কফ ডিউরিং হবে না? আচ্ছা আমরা খুঁজি। পেয়েছেন? যেহেতু সমস্যাটা কি বলছে কাশি, তো কাশির সময় হয়, তো আমরা কাশিতে ঢুকতে হবে। কাফ টিংলিং চেস্ট 809 পৃষ্ঠা, এখানে 809 পৃষ্ঠা। এখানে আসলে আমরা পাবো ল্যারিংস ফ্রম, ট্রাকিয়া ফ্রম, ল্যারিংস হইতে পারে, ট্রাকিয়া হইতে পারে। পেয়েছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একটু মানে নির্দিষ্ট কোনো অধ্যায় কিন্তু খুঁজতেছি না, আমরা এলোমেলো ভাবে একটু খুঁজতেছি বিভিন্ন জায়গা থেকে।
আচ্ছা, আমরা একটু চলে যাব অন্য জায়গায়। আপনারা তো রোগী লিপির মধ্যে আমরা সবাই এখানে যারা আছি রোগী ভালোই দেখি মোটামুটি, মাশাআল্লাহ। তো রোগী লিপি করার সময় আমাদের অনেক সময় রোগীর আমরা মল মূত্র এগুলো মানে এগুলো নিয়েও জানতে হয়। অনেক সময় প্রস্রাবের করার কথা রোগীর সমস্যাগুলো জিজ্ঞেস করলে আমাদেরকে প্রথমেই বলে যে আমার কিন্তু ডাক্তার সাহেব প্রস্রাবটা 2 নালে হয়, 2 নালে প্রস্রাবটা হয়। এই রূপটা আমরা কোথায় পাবো? আমরা এই সমস্যাটা শুনেছিলেন কিনা আপনারা? আমি কিন্তু শুনেছি, আমার অনেক রোগী এই সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক রোগী আছে এই সমস্যার ছিল, আর এর মধ্যে বেশিরভাগই পুরুষ রোগী, মহিলাদের কাছ থেকে আমি এই সমস্যাটা পাইনি। ভুলে গেছি ম্যাডাম, ইউরেথ্রা ডাবল কি যেটা আব্দুল স্যার পারলে 100 টাকা বিকাশ। আমাদের ডবল না, বিকাশ পেয়ে যাবে আজকে। গেলাম 100 টাকা লাগবে কিনা সেটা বলেন। খুবই লাগবে ম্যাডাম, 4.5 টাকা। হ্যাঁ, বুঝেন না কেন? আচ্ছা, কামরুল স্যারকে একটু আমি হেল্প করে দেই, বিকাশ করবে আমাদের টিএম জোরদার স্যার। আসলে কি স্যার হচ্ছে কি, প্রস্রাব কি বললাম 2 ভাগে বিভক্ত হয়ে যায়। যখনই প্রস্রাব চলমান অবস্থায় কোনো কথা বলবো বা রুগী বলবে চলতেছে, তখনই আমরা চলে যাব ব্লাডারে ইউরিনেশন। ইউরিনেশনটা কি চলছে। আর যদি বেগের কথা বলি, বারবার প্রস্রাব, অনেকে বলে বেগ বলে না, আমার অনেক প্রস্রাব ধরেছে, অনেকে কিছুক্ষণ পর পর বলে অনেক কিছুক্ষণ পর প্রস্রাব আসে, কিন্তু সে কি বলতেছে আসছে, কামিং সুন বলে না অনেকে, এই ধরনের। ওটার জন্য আমাদের যেতে থাকবো কোথায়? ব্লাডার আর্জিং। আর চলমানটাকে যখন বলবে তখন ইউরিনেশনে ঢুকে যাব। ঠিক আছে, আমরা এখন ইউরিনেশনে ঢুকবো। ঢুকে 657 পৃষ্ঠা আসুন একটু। স্ট্রিম, দ্বিধা বিভক্ত মূত্রধারা। আসলে অনেক রোগী পেয়েছে এটার, এবং কি ওষুধ অনেকে সাথে সাথে ওষুধ দিবেন, আলহামদুলিল্লাহ 2 দিন পর বলবে আমার একটা সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক 2 দিন পরে। 657 পৃষ্ঠা আসুন। আসার পরে ডান কলামের উপরে দেখেন ওকে স্ট্রিম। ওষুধ কিন্তু হাতে গোনা কয়েকটা, মার্কসল, মার্কর, থুজা ফার্স্ট গ্রেডে, মার্কসল, ক্যানাবিস স্যাটাইভা, কোস্টিকাম, ক্যান্থারিস এগুলো হচ্ছে সেকেন্ড গ্রেডে, আর্জেন্টাইট, তারপরে পেট্রোলিয়াম এগুলো একটা আছে থার্ড গ্রেডে, ক্লিমেটিসিড একটা, এগুলো আছে থার্ড গ্রেডে। তাহলে ম্যাডাম ব্লাডার ইউরিনেশন স্টিম, তারপরে কি বললেন? স্টিম বলেছে ফোকেট স্টিম, FOR। ডান কলমে 657 পৃষ্ঠা আসেন স্যার। ফ্রিকুয়েন্ট যেখানে লেখা আছে বড় ফ্রিকুয়েন্টের উপরে যে রুব্রিক্সটা ওইটা FORKED স্ট্রিম, ফোকেট স্ট্রিম, ফর্ক ওই যে নিড়ানি, ওই যে আজকার মতো ওই যে অনেকগুলো ইয়ে থাকে না, ফর্কের মতো অনেকগুলো ধারায় বা দুটো ধারায়, দুটো সিঙ্গালা ফর্ক আছে জমিনে ইয়ে করা যায়।
স্ট্রিম। তবে আমি এখানে খুব খুব উপকার পেয়েছি। ম্যাডাম ক্যানাবিস ইন্ডিকা না এখানে? সেটাই বা স্যার, ইন্ডিকা জোয়ার প্রিয় মেডিসিন তো। হয়তো স্যার প্রিয় মেডিসিনটা হয়তো আমাদের অন্যরা বাড়িতে আছে, যত ওই জায়গাটায় দিবে এখন যাতে লাভ নাই। ফর্ক হলে পরে রোগীর হিস্ট্রিতে তার গনোরিয়া সাপ্রেশন থাকার সম্ভাবনা 99%। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর এখানে দেখেন ওষুধগুলো যেগুলো আছে দেখেন দেখেন ওষুধগুলো প্রমাণ করছে সে গনোরিয়া সাপ্রেস করেছে বা কিছু একটা। এখানে মার্কফল মেডোরিনাম অনেক বড় মেডিসিন। থুজা, জি স্যার, এগুলো দিয়ে খুব উপকার পেয়েছি। কি কি দিয়ে? থুজা, মার্কসল, কোস্ট্রিকাম আর হচ্ছে ম্যাডো। আমি ক্যানাবিস সাটাবে বা ইন্ডিকা দেইনি, মানে এই আমার ওইগুলোর মধ্যে এই 4টা লক্ষণই, 4টার ওষুধের লক্ষণ ছিল, দিয়েছি আলহামদুলিল্লাহ, খুব ভালো ফল পেয়েছি। 2 দিন, ঠিক 2 দিনের মাথায় বলবে আমার সমস্যাটা সমাধান। খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক্স লুকিয়ে আছে, একটু লিখে রাখেন ডায়েরিতে। এটা আবার আপনি যখন বের করতে যাবেন সহজে কিন্তু খুঁজে পাবেন না। পৃষ্ঠা নাম্বার সহকারে রুব্রিক্সটা লিখে রাখেন। রেপার্টরি করতে গেলে ভোকাবুলারিটাই মানে খুবই ইম্পর্টেন্ট। এই যে ফর্কটা জানা না থাকলে তো ওখানে ঢোকাই যাবে। এখন দেখুন এখানে শ্রদ্ধা মানন স্যার, ফর্ক আরটা কি সিনোনিম বললেন স্যার আপনি? ফর্ক হলো আশ্রা বলে আমরা, নিরানি একটা আশ্রা। জমির যে আগাছা পরিষ্কার করে যেটা দিয়ে এরকম আগাছা করে নিরানি, আর এরকম ওই মাটি আলগা করার জন্য লুজ করে। এটা হচ্ছে 2-3টা ইয়ে থাকে, হাতরা। দাঁতের মতো, চিরুনির মতো। আচ্ছা, আপনারা দেখতে চাইলে বলেন, আমার বাগানে আছে, আমি দেখাবো। 3টা আছে। আমি এই যে গাছের গোড়া গুলো খুঁড়ে খুঁড়ে যখন মাঝে মাঝে খুঁড়ে দিয়ে দেখাবো। একটু গুগলে ছবি তুলে দেখা দেবো যদি গুগলে না পান। আচ্ছা, এখন এই রুব্রিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক্স। এটা কিন্তু যেখানে বলে আচ্ছা, হ্যাঁ আমাদের গ্রামে এগুলাকে আশ্রা বলে। আগে ছোটবেলায় দেখতাম, এখন একটা বেশি দেখি না। আচ্ছা বলতে পারি। হ্যাঁ, এখন আমরা একটু আসি বাম কলমে, একটু আসি। বাম কলমের নিচেই থাকি, দেখেন কত রকম। ওকে দেখাচ্ছে নাকি স্যারে? হ্যাঁ ম্যাডাম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো আমি নিয়েছি তো ছোট, আমাকে এটা তো দাঁড়াই করা যায়, আর ওটা বসে বসে করতে। এটা তো স্যার ছোট, আর একটা বড় থাকে, গরু দিয়ে টানানো হয়, একদম অনেক বড়। হ্যাঁ 10-12টা থাকে এখানে। 10-12টা না, অনেকগুলি থাকে স্যার। ওটা একটা কাঠের মধ্যে অনেকগুলি বসানো থাকে। আবার ফর্ক হলো কাটা চামচকেও ফর্ক বলা। জি স্যার, ট্রাক্টরের মধ্যে অনেকগুলো থাকে। এখন ট্রাক্টরের মধ্যে অনেকগুলো থাকে। এগুলো দিয়ে নাকি মনে করেন আশ্রয়ে মাটির মনে করেন উর্বরতা ঠিক থাকে। নিচের মাটিগুলো উপরের দিকে উঠে, উপরে মাটিগুলো নিচের দিকে নামে। এখন দেখুন, আমরা যেটা বলেছিলাম 657 পৃষ্ঠা, এখানে আরো কি বলছেন স্যার? আমরা রুব্রিক শিখতে যেয়ে কৃষিও শিখে ফেললাম। এখানে আসে দেখেন প্রস্তাবের ধীর গতি, প্রস্তাব করতে যে মানে খুব ধীরে ধীরে পড়তেছে। ওই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে রোগীরা। তখন আমরা 657 পৃষ্ঠা দেখেন, ইভল স্ট্রিম, যেটাকে আমরা পেয়েছি একটু আগে, স্লো বলছে, লিখে আছে স্লো। ক্ষীণ মূত্রধারা, খুব মানে শুরু হয়ে প্রস্তাবের ধারাটা পড়তেছে,
যে যেইভাবে একজন মানুষ, সে বাচ্চা মানুষ হোক বড় মানুষ হোক, সে কিন্তু তার প্রস্রাবের ফোর্সটা বুঝতে পারবে। সে বলবে যে না, আমার প্রস্রাবটা মনে হয় খুব চিকন নালে পড়তেছে। রোগী যে ভাষা বুঝে সেই ভাষাটা আমাদেরও বুঝতে হবে। এই যে বললাম না, অনেক সময় অনেক ভাষা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, কিছু করার থাকে না, ডিফিকাল্ট। যেমন বললাম চিটাং, কক্সবাজার, রামু রোগীদের ভাষা খুব ডিফিকাল্ট ছিল। আমাদের যারা ছিলাম আমরা কয়েকজন, অনেক কষ্ট হয়েছে। এই জন্য মানে দোভাষী রাখতে হবে কিনা? হ্যাঁ, দোভাষী রাখতে হবে। তবে যে একটু বুঝতো সে মাঝে মাঝে একটু বুঝাইয়া দিছিল, যে মানে কি শুদ্ধ বাংলা বলতে পারে। প্রথমে অনেক কষ্ট হয়েছিল। এরকম রুগী আমাদের কাছে বিভিন্ন ভাষা বলবে, তখন রুগীর ভাষাটা আমাদের ভাষার রূপান্তর করে নিতে হবে। ফিবল, ডিবলিং। হ্যাঁ, এখানে দেখুন অনেকগুলো কথা আছে। মর্নিং, এই সমস্যাটা কখন হয়? যেহেতু অনেকগুলো ওষুধ, যেখানে দেখুন অনেকগুলো ওষুধ আছে, আমাদের জন্য আমাদের সুবিধার্থে রোগীর সাথে কথা বলার জন্য যে কন্ডিশন দিয়ে দেওয়া হয়, তখন কন্ডিশন দেওয়া হয়েছে কখন হয়। আপনার এই ক্ষীণতা সবসময় কি হয়, নাকি দেখা যায় সকালে যখন ঘুম থেকে জাগেন তখন, বা রাতের বেলা। আবার ডিফিকাল্টলি অফ ব্রিথিং এন্ড হার্ট সিমটমস উইথ কঠিন শ্বাসকষ্ট বা হার্টের সমস্যা সাথে কিনা। এখানে একটাই ওষুধ দেওয়া আছে, লরোসিয়াস। পেইন ইন দ্য ব্লাডার উইথ ভায়োলেন্ট, প্রচন্ড পরিমাণে অনেকে ব্লাডারে ব্যথা সহকারে এই যে ক্ষীণধারার প্রস্রাব হচ্ছে কিনা। কারণ শুধু রুগীটা এসে বলছে পরে যে ওষুধ এখান থেকে বাছাই করবো, তা কিন্তু না। দেখেন অনেকগুলা সাপ দিয়ে দিয়েছে। তারপর অনেকক্ষণ যদি প্রস্রাবটা চেপে রাখে, অনেকে প্রস্রাব করতে যাবে, এটা খুব যারা ব্যস্ত থাকে তারা এই কাজটা করে। অনেকে অলসতা করেও করে, প্রস্রাব ধরে যায়, যাবো আর কি, বসি, একটু পরে যাই। এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। দেখা যায় যে ব্লাডারের ধারণ ক্ষমতাটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তাদেরই ভবিষ্যতে ফোটা প্রস্রাব হওয়া, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ম্যাডাম, যে ব্লাডার ফুল হয়ে ইউরেটারও ফুল হয়ে যায়, পরে কিডনির থেকে প্রস্রাব আসতে পারে না, তখন কিডনিতে প্রেসারটা পড়ে। হ্যাঁ, সব জায়গায় তখন আমাদের ইউরিনারি অর্গান যা যা আছে সব জায়গায় প্রেসারটা পড়ে। আমাদের এই প্রস্রাবটা বের করার জন্য কতগুলো অর্গান আমাদের কাজ করে, ব্লাডার, কিডনি, এগুলা সবগুলো কিন্তু আমাদের কাজ করে, প্রত্যেকটা জিনিস। তারপরে একটু প্রস্রাবটা বের হয়। কিন্তু দেখেন মলের জন্য শুধু মলের বের হবে শুধু কি রেকটাম, স্টুল। প্রস্রাবের জন্য কতগুলো জায়গা যন্ত্রপাতি রাখতেছে। আমি একটা রিপোর্ট দেখাচ্ছি, দেখা যাচ্ছে রিপোর্ট, যদি ম্যাডাম অনুমতি দেন। দেখেন ম্যাডাম, ইয়েলো কালার, লেফট সাইডের মাইল্ড হাইড্রোইউরেথেরা, ওরে বাপরে, ফোরোসিস, ডিউ টু ইউজ এ ক্যালকুলাস। আচ্ছা, তারপর পেলভিক, এটা মূলত তার লেফট কিডনিতে ওকে হ্যাঁ, এবং সেটা হচ্ছে কিছুটা সেখানে পানি জমেছে এবং ইনফেকশন হয়েছে। আমি কালকে এই রোগীটার মেডিসিন দেইনি, বুঝছেন। না, কাল রোগীটার ক্যান্সারিস মাদার দিয়েছি। রোগীটারে বলছি আপনি আগে একজন ইউরোলজিস্ট দেখান, তাই বলছি। ঠিক আছে, ইউরোলজিস্ট দেখার পর আপনি ঠিকভাবে ডায়াগনোসিস করেন, উনি কি বলে শোনেন। ঠিক আছে, আমি ধরেন ওষুধ এই জায়গাটায় অনেক সময় কি হয়, পাথরটা ইউরেটারে এসে বেঁধে গিয়ে কিছুদিন থাকলে তার পেইন কিছু থাকবে না, কিন্তু ইউরেটারে যদি পাথরটা বেঁধে যায়, আটকে যায়, লোকটার ওই সাইডে কিডনিটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, তাও বেশি দিন সময় লাগবে না, 15 দিন থেকে 1 মাসের ভিতরে। মানে তার নষ্ট মানে কি, কর্মক্ষমতা, কার্যক্ষমতা কমে যাবে অনেক, একদম মানে ড্রাস্টিক্যালি। তো সেই ক্ষেত্রে উনি আগে, আমি বলেছি আপনি একজন নিউরোলজিস্টকে দেখানোর পরে আপনি আমার কাছে আসবেন, উনি কি বলে একটু শুনবেন, দেখবেন।
তাহলে কি হবে, রোগীটার সাহস বেড়ে যাবে। আর আমি যখন ইয়ে করতে যাবো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা এইভাবে এই ব্যাপারে, তার হয়তো পেন কমে যাবে। হ্যাঁ, এই জন্য আমি আপাতত যে বার্নিং হচ্ছে, বার্নিং এর জন্য শুধু ক্যান্থারিস মাদার দিয়েছি। আর উনি আর একটা ডাক্তারের কাছে গিয়েছিলেন, উনি অবশ্য একটা মেডিসিন দিয়েছেন, মেডিসিনের নাম লেখা নেই, 1 আউন্স পিল দিয়েছে, পিল দিয়েছে 1 আউন্স। তাই বলেছে 10 মিনিট পর পর, হ্যাঁ 10 মিনিট পর পর 10 টাকার খেতে বলেছে পিল। এখন আমাকে বলছে যে আপনি এটা খাবো কিনা, তাহলে সেটা আপনার ব্যাপার। তবে আমি আপাতত জ্বালা পড়ার জন্য এটা দিলাম। আর মেইনলি আপনি আগে একজন ইয়ে দেখান, ইউরোলজিস্ট দেখান, তারপরে একটু কাইন্ডলি আমার কাছে ঠিক করলাম না। এটা পলিসি স্যার, যে ইউরোলজিস্টের কাছ থেকে এসে আবুল কাসেম স্যার হাত তুলেছে, দাঁড়ান। স্যার আগে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঠিক কাজই করছেন, তবে ইউরেটার কোন দিকে, লেফট না রাইটে? লেফট স্যার। আচ্ছা, এটা কি এই যে কোনো ব্লিডিং টিডিং হয়নি? ব্লিডিং হয়? না না না, জাস্ট সিভিয়ার পেন হয়েছিল, ডাক্তারের কাছে গিয়েছে, একজন এমবিবিএস ডাক্তার তাকে পেন কিলার দিয়েছে। আচ্ছা, এটার জন্য মানে বাম দিকে যেতে হয়। আর এটা কোথায় পাচ্ছে? ই করা আছে, আল্ট্রাসোনোগ্রাম করা আছে? ইউরেটার ডাক্ট। জি স্যার। না, ইউরেটার ডাক্তার কোথায়, কোন লোকেশনে? সেটা আমি এখানে যা দেখছি স্পেসিফিক আমি পাইনি, এই জন্য সাইজ কত? সাইজটা এই যে 0.50 সেন্টিমিটার। আমার মনে হয় না না স্যার, জাংশনের 0.50 সেন্টিমিটার, সাইজটা নট শিওর, সাইজটা এখানে বলেনি, জাস্ট বলেছে জাংশনে। হ্যাঁ জাংশনের, জাংশন থেকে 5 মিলি দূরে। জাংশনে বাইতে গেলে সর্বনাশ। সেই জন্যই তো আমি স্যার রোগীটা, আর আমরা ওষুধ দিলেই জাংশনে বাঁধার সম্ভাবনা বেশি, এবং সে এখন পানি খাচ্ছে বেশি। শুধু একটা তার নির্দেশনা দিয়েছি যে আপনি ডাব খাবেন দুপুর বেলা, তার আবার লাং ইনফেকশন আছে। আচ্ছা, তাহলে ঠিক করছেন আপনি, ডাক্তারকে দেখে ইয়ে হলে মানে নির্দেশিত হলে সে অনুযায়ী দিতে হবে। তবে বাম দিকে যেহেতু ইউরেটারের সমস্যা, আর যেহেতু এবি পেইন আছে এবং ইউরেটারে আছে, দুটো ওষুধ আমি অনেকবার ব্যবহার করে কাজ করতে আসলে দেখছি এটা কোনো, এটা হলো ক্যান্সারিস না, এটা হচ্ছে বারবারিস। জি স্যার, বারবারিস। কিন্তু বাম দিকের কাহিনীতে ইউরেটারের কোন সমস্যা, এসে ভালো কাজ। আচ্ছা আচ্ছা, আগেবার একবার না, দুবার মাপ না, দুবার আরেকবার দেখ। কি মাপছেন স্যার? ওই যে নিচে প্রেশার নিচে না কিছু। ও আচ্ছা, কত? খুব ব্যথা। হাইড্রোজিয়া একটা ওষুধ আছে, হাইড্রোজিয়া। ও আচ্ছা আচ্ছা, হাইড্রোজিয়া কোথায় খাবো? পরি দেখেন। জি স্যার, খুব ভালো হাইড্রোজিয়া। জি স্যার, জাযাকাল্লাহ স্যার। জি বিলকিস ম্যাডাম, আপনার ক্লাস, আমি কথা বলছি, সরি। জি না না স্যার, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমরা তো মাঝে মাঝে কথা বলি। ধন্যবাদ আমাদের। আর আপনি স্যার কি বললো আমার আব্দুল মান্নান স্যার? আপনার রোগীর বাড়ি কই? ও, রোগীর বাড়ি কুষ্টিয়াতে স্যার। তাহলে তো আর পারলাম না। কিরকম স্যার? একজন ভালো ইউরোলজিস্ট আছে, তার কাছে যাইতে বলতাম। আমি সেদিন গিয়েছিলাম, তো ওই মুহূর্তে যে ওটিতে ছিল আমার হলো ওই শালা ফ্রেন্ড, ওটিতে এসে বললো যে একজনের
ওই পোস্টেড গ্ল্যান্ডে 2টা পাথর হয়েছে বড় বড়। তা ও পেনিস দিয়ে ঢুকাইয়ে পাথর দুটো বের করে আনছে। আমি দেখালো যে এই কামটা করে আসছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হচ্ছে তো আমারে বলে নাই, কিন্তু আমি বের করে দিছি। আমি দেখে সুবহানাল্লাহ। তো এটা ওই রকম হলে আবার খুব দিনদার হলো। দেখ এখানে হলে আমি যেমন সত্যি কথা বলতে আপনার টিভিএস, আমি যত টিভিএস দেখছি আমার চেন্নাইয়েরটা পছন্দ হয়েছে আর খুলনাতে ডাক্তার শামীমেরটা পছন্দ হয়েছে। আদারওয়াইজ কোন টিভিএস রিপোর্ট আমার অতটা ক্লিয়ার পাওয়া যায় না। স্যার ওই যে আল্ট্রাসোনোগ্রাম, হ্যাঁ জি, আল্ট্রাসাউন্ড থেকে টিভিএস এর রিপোর্ট খুবই ভালো। উনি বলা যায় যে খুলনা বিভাগের সেরা। জি ম্যাডাম প্লিজ। জি স্যার, এখন হচ্ছে যেটা বলেছিলাম যে প্রস্রাব যদি আটকিয়ে রাখে অনেকক্ষণ, আটকে রাখার পর ধীর গতিতে যদি প্রস্রাব হয়, তখন সেখানে আমাদের যে ওষুধটা সেকেন্ড গ্রেড আছে কোস্টিকাম, ক্যালকিরিয়াফস, রাস্টক্স, রুটাসালফার। ম্যাডাম রুব্রিক 657 পৃষ্ঠা আমার যেখানে ছিলাম সেখানে স্লো, আমার স্লোতে আছে এখন। ওইখান থেকে তো একটু রুব্রিক্স নিয়ে আমরা অনেকেই আমরা বিভিন্ন ভাবে আমাদের আলোচনাগুলো বলে যাচ্ছি। ম্যাডাম ওখানে ক্যান্সারিস নেই স্যার? না, ক্যান্সারিস থাক বা না থাক, আমি প্রথমে দেবো ক্যান্সারিস 0-2, কাজ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে মনে করেন সবাই তো নিজেদের মনে করেন অভিজ্ঞতা শেয়ার করলাম। এর অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের মানে এক ভদ্রলোক ম্যাডাম হচ্ছে, উনি বাসের যে কন্ডাক্টর, ওই সুপারভাইজার যেটাকে বলা হয়, তা ওনাদের তো কমনলি অনেক সময় পেশাব করার সমস্যা হয়, এই করে করে তার ওই সমস্যা হয়েছে। তো আমি জাস্ট 0-2 ব্যবহার করে ক্যান্সারিস, আলহামদুলিল্লাহ জ্বালা পোড়াও নেই, ইয়ে ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। জি স্যার। এখন তারপরে যে আমাদের সাব, এগুলো তো সাবে আছে, স্লোর সাব ইউরিনেশন চলছে, প্রস্রাবে চলছে। আমি আবার বলছি, যখনই চলমান প্রস্রাবের কথা বলা হবে আমরা ব্লাডার ইউরিনেশনে ঢুকবো। যখন বেগের কথা বলা হবে, ধরেছে প্রস্রাব ধরেছে এই ধরনের কথা, তখনই আমরা ব্লাডার আর্চিং এ ঢুকবো। এখন দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক্স আছে আরো। অনেকে বলে শুধুমাত্র মলত্যাগ করতে গেলে একটু দিয়ে একটু প্রস্রাব আসে, আর নাহলে হয় না। তার জন্য দেখুন, রাইজিং আফটার, উঠার পর, স্লিপ আফটার, নিদ্রার পর, স্লো আফটার স্টুল অনলি ডিপলিং, মলত্যাগের পর ধীরে কেবলমাত্র ফোঁটা ফোঁটা করে ঝরে প্রস্রাবটা। সেলেনিয়াম একটা ওষুধ দেওয়া আছে। সেলেনিয়াম এবার মলত্যাগকালে কিন্তু আবার তার ওই যে দেখা যায় যে শুক্রাণু বের হওয়ারও একটা ইয়ে আছে, প্রস্টেটিক ফ্লুইড বের হয়। তাই আমাদের তাহলে কি তার মলত্যাগের সময় ফোঁটা ফোঁটা করে প্রস্রাবও অনেকে ধীর গতিতে একটু একটু করে প্রস্রাব আসে, শুধুমাত্র কেবলমাত্র বলা হয়েছে মলত্যাগের সময়। এখন তারপর যে রুব্রিক্সটা আছে, অনেকে দেখবেন বলবে ফোর্সেবল স্ট্রিম, বেগে নির্গত মুক্ত ধারা, খুব জোরে গেলে মনে হয় যে এত ফোর্সে হচ্ছে প্রস্রাবটা। তখন আমরা রোগী কিন্তু আমাদের কাছে কিন্তু সমস্যাগুলো বলে, হয়তো আমরা খুব মন দিয়ে শুনি না, বা রুব্রিক্স কোথায় পাবো সেই টেনশন আমরা খুঁজি না। কারণ এটা এই রুব্রিক্সটা প্রস্রাব সংক্রান্ত রুব্রিক্স গুলা খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমি কি ইউরোথ্রায় যাবো, ব্লাডারে যাবো, ব্লাডারে গেলে কোথায় যাবো, না ইউরিনে যাবো, অনেকগুলো আর কি তো সমস্যায় পড়ে যেতে হবে, কিংবা কিডনিতে যা খুঁজবো। তারপর যে রুব্রিক্সটা আছে ফ্রিকুয়েন্ট, বারবার। এখন আপনারা এই ধরনের রোগী হয়তো পেয়েছেন অনেক, সেটা হচ্ছে শীতের সময় কিছুক্ষণ পর পর প্রস্রাব হচ্ছে, শীতের সময় প্রস্রাবের বেগ হচ্ছে। এখন এই কথাটা যদি আমি বলি প্রস্রাবের বেগ হচ্ছে শীতের সময়, তখন আমাদের কি করতে হবে? ব্লাডার ফ্রিকুয়েন্ট
ইয়াতে দিতে হবে, সরি, ব্লাডার আর্চিং ফ্রিকোয়েন্ট, আর্জিং বেগ হচ্ছে। ফ্রিকুয়েন্ট উইন্টার ডিউরিং। আর এখন যদি বলে ব্লাডার ফ্রিকোয়েন্ট, উইন্টার না, শীতের সময় বলতে আমরা যখন এসি রুমে থাকি, ওটা কিন্তু শীত না, ওই রুমটাকে একেবারেই শীতার্ত পরিবেশে নিয়ে যায়। কথা হচ্ছে যখনই আমি এসি রুমে যাই বা শীতের সময়, তখন আমার প্রস্রাব চলে আসে কিছুক্ষণ পর পর। আমি অফিসে ঢুকে কি কাজ করব, আমার কিছুক্ষণ পর প্রস্রাব বেগ আসে। এমনকি এর জন্য ফিমেল পেশেন্ট কয়েকজনকে ওষুধ দিয়েছিলাম, ফিমেল পেশেন্ট। আর শীতের সময় একটু প্রস্রাবটা বেড়ে যাবে, এর কারণ হচ্ছে আমাদের গরমের সময় একটু ঘামটাম হয়, কিছুটা ওইখান দিয়ে আমাদের শরীরে যে পানিটা বের হয়ে যায়, তখন শীতের সময় তো এটা হয় না, এই জন্য প্রস্রাবটা একটু আসে বেশি বেশি। কিন্তু এই রোগীর এসি রুমে যাক বা ঠান্ডা পরিবেশে থাকলেই তার প্রস্রাব কিছুক্ষণ পর পরই হয়। এখন আমরা এখান থেকে কোথায় থেকে ওষুধ দিবেন কিন্তু বলেছি এতক্ষণ, একটু দেখাই দিবেন রুবিক্সটা। এটা কি সিল ডিউরিং হবে ম্যাডাম? স্যার এটা কি সিল ডিউরিং হবে? না স্যার, এয়ার কুলার। না স্যার, আমি বলি জিনিসটা কি বলছে, সে ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়া, তার মূল কথা হচ্ছে ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়া, শীত না বা অন্য কিছু না। মোয়েস্ট। আচ্ছা আমরা তাহলে আসি, পরে পৃষ্ঠে চলে যাই স্যার, 658 পৃষ্ঠা, ব্লাডার এক্সপোজার। আর্জিং এক্সপোজার টু কোল্ড। আর্জিং যাব না, এক্সপোজার টু কোল্ড এন্ড মিউট করুন প্লিজ। আমাদের যেহেতু বলেছে তার প্রস্রাব সে করছে, তো হচ্ছে কি ওটা আমাদের যে ব্লাডার ইউরিনেশন ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু কোল্ড এন্ড ওয়েট, 658 পৃষ্ঠা, বাম কলামের নিচে দেখুন। এর এগুলো কিন্তু বেশ পাওয়া যায়, আমার কয়েকজন আছে। ম্যাডাম স্যার ওয়ালাইকুম, আমি এই প্রস্রাব সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে প্রস্রাব ডায়াবেটিসের রোগী প্রস্রাব সে ধরে যতটুকু পারে, যখন সে চিন্তা করে যে আমি একটু প্রস্রাব করতে যাব বা বাথরুমে যাব বা প্রস্রাব একটা নির্দিষ্ট জায়গায় যাবে, তখন সে মানে মাথা যুগে ফেরে, মানে প্রস্রাবটা ক্লিয়ার করতে পারে না। এর আগে সে ধরে রাখতে পারে, যখনই চিন্তা করে আমি একটু প্রস্রাব করতে যাব বা একটু মসজিদে গেল বা কোথাও গেল, কিন্তু সে অতি দ্রুত করতে না পারলে সে প্রস্রাবটা ধরে রাখতে পারে না। এখানে কি করা যায়? স্যার এটার জন্য ইনভলান্টারি যেতে হবে, 659 পৃষ্ঠা, ইনভলান্টারি। ওখান থেকে তার কথাগুলো শুনে নির্দিষ্ট দিবেন। সে যখন প্রস্রাবের জায়গাটা খুঁজে পায়, তখন সেখানে তার ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়, ঠিক আছে স্যার, তখনই সে প্রস্রাবটা করে দেয়। একটা উত্তেজনা সৃষ্টি হলে আমরা একটু ইনভলান্টারিতে ঢুকে, যখন তার আমাদের কন্ট্রোল না থাকে প্রস্রাবটা, যে কোনো কারণবশত হইতে পারে, কাশির সাথে হইতে পারে, আমরা বিছানায় প্রস্রাব, কাশির সাথে, হাঁচির সাথে, বা নাক ঝাড়তেছি তখন আমরা আমাদের কন্ট্রোলে নেই ইনভলান্টারি। আমরা একটু দেখি এখানে আছে কিনা আমাদের, তখন ভিতর কিন্তু সে খুব উত্তেজিত হয়ে গেছে। ইনভলান্টারি, আচ্ছা একটু দেখুন এই রূপটা হবে কিনা। এক্সারশন ডিউরিং, উত্তেজনা কালে,
659 পৃষ্ঠা ডান কলামের নিচে একটু দেখুন। আমি আবার দেখি আরো আছে কিনা ওই ধরনের কোন রুব্রিক্স। ওই ধরনের রুব্রিক্স আর পাচ্ছি না, আমাদের ওই রুব্রিক্সটাই দেখতে হবে। ঠিক আছে স্যার। কি ম্যাডাম, রুব্রিকটা কি ম্যাডাম? স্যার যে ইনভলেন্টারি এক্সারশন 669 ও আপনার 70 রেপার্টরি 659 পৃষ্ঠা ডান কলামের নিচে ব্লাডার ইনভলেন্টারি এক্সারশন ডিউরিং উত্তেজনা কালে তার যেহেতু সে একটা প্রস্রাব মনে করেন তার বেগ পেয়েছে, যখনই সে জায়গাটা খুঁজে পায় তার ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়, তখনই সে মাথায় ঝুঁকায় ফেলে, ধরে রাখতে পারে না। ধরে রাখতে না পারার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু ধরে রাখতে পারে না এর জন্য শুধু ইনভলেন্টারি না, আসলে এটা কি কোনো আবার প্রবলেম? আসলে এটা কোনো প্রবলেম না। পেশাবখানা দেখলে তার আর্জিং এর স্পিড বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। জি স্যার। কি বলেন? জি স্যার। স্যার ওই সমস্যা হচ্ছে কি, সে মনে করে কাজ করতেছে, অফিস করতেছে, সে 2-3 ঘন্টা ধরে রাখতে পারলো, কিন্তু যখনই সে ওই প্রস্রাবের চিন্তা করলো যে আমি একটু প্রস্রাব করতে যাব, তখনই যে সে হয়তো চেন টেন খুলতেও পারলো না, মাথা ঝুঁকে ফেললো, এরকম অবস্থা। মানে ডায়রি 2-3 ঘন্টা ধরে রাখে, এটা তো আসলে এটা বিষয়, এটা তো ঠিক নাই। আরেকটা কাহিনী শুনেন, এই প্রস্তাব ধরে রাখা নিয়ে একটা গল্প বলি। আমাদের সবাই একটু একটু গল্প বলে আমাদের একটু ক্লিয়ার হচ্ছে। গল্পটা হচ্ছে, একজন বিদেশ থেকে একজন মনে করেন বাবা আসবে, সবাই গেছে তাকে রিসিভ করতে। তো সে আসার পরে এয়ারপোর্টে নেমে যে প্রস্তাব করবে সে করেনি। তার এত উত্তেজনা, সবার সাথে দেখা করবে, আর সবাই মনে করেন আসছে, গাড়িটা নিয়ে আসছে তাকে রিসিভ করার জন্য। সে ওয়াশরুমে না যেয়ে সে বের হয়ে গেছে, দেখ বাসা কাছাকাছি তো আছে, বাসায় যেয়ে করবো। তার কিন্তু প্রস্তাব মানে কি ভালো বেগ ছিল, তার প্রস্তাব আর্জিংটা ছিল ভালোই। তারপর তো মনে করেন পথের মধ্যে আমাদের কত কিছুই হতে পারে, সেজন্য কি আমরা সবাই কি আর্জেন্ট নাইট্রিকামের রোগী হয়ে যাবো নাকি? সেটা বলতে পারেন যে কোথাও যাওয়ার আগে শুধু বাথরুমে যাবো আর আসবো, সেটা না। কিন্তু আমাদের প্রয়োজনীয়, যদি খুব প্রয়োজন থাকে, আমাদের অবশ্যই সমাধানটা করেই বেরোতে হবে। এই ঝামেলাগুলো শেষ করি কিন্তু রাস্তায় বেরোনোর চেষ্টা করি। তো ওই রোগী রোগী মানে ওই মানুষটার পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হয়ে তার মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট না, ওই যে গাড়ি সে ধাক্কা লাগে না, কিন্তু তার ব্লাডার ফেটে গেছে। কারণ কি জানেন? ডাক্তার বলেছে তার ব্লাডার হিউজ পরিমাণে ফুল একদম ভরা ছিল। একটা বেলুন আপনি করবেন কি, অল্প পানি ভরে বেলুনটাকে ফেলে দিবেন, টুস করে, বেলুনটা ফাটবে না। ফুল বেলুনটার মধ্যে পানি ভরবেন, বলে ফেলে দিবেন, টুস করে ফেটে যাবে। কিন্তু তাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তার ব্লাডার ফেটে গেছে। এটা কিন্তু সত্য একজন ঘটনা, যার সাথে ঘটেছে তার মেয়ে বলেছে আমাকে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করব বাইরে বের হওয়ার আগে এই সমস্যাগুলো সমাধান করে যেতে। আর খুব বেশি প্রস্রাব লাগলে অবশ্যই আমরা যেন বাহিরে যে পাবলিক টয়লেট গুলো ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করব, কিন্তু চেপে রাখার আর বেশি ক্ষতিকর। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। বলছিলাম যে কালকে একটা পেশেন্ট আমি দেখেছি যে আপনার ওই প্রস্রাবটা ধরে রাখতে পারছে না, মানে প্রস্রাবটা মনে হলে, মানে প্রস্রাব করার কথা মনে হলে ও দৌড়ে যাচ্ছে, একটু দেরি যদি হয়ে যায় তাহলে আর ধরে রাখতে পারছে না, প্রস্রাবটা কাপড়ে হয়ে যাচ্ছে। স্যার ওই যে ওষুধ আমি বললাম,
তাদের ওই যে খুব উত্তেজনা হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন যখন তার মনে পড়ে যে প্রস্রাবটা করবে, তখনই তার ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হয়। অনেকগুলো রূপবিষের কারণে আমরা কিন্তু, অনেকগুলো মনে করেন লক্ষণের কারণে কিন্তু আমরা এই রূপবিষ নিতে পারি। এখানে অনেকগুলো ওষুধ আছে, এখানে দেখতে পারেন। শীতকালে বাইরে গেলে ফেলে আমরা একটু বয়স্ক যারা আছি, ব্যক্তিগত পরিস্থিতি, কাপড় চলছে, ভারী কাপড় চলতে, এই জন্য এই কাজটা আগের থেকে সেরে গেলে আবার নির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকলে তখন ম্যাজিস্ট্রেট ভাবে। কিন্তু একটা মেন্টাল ব্যাপার, স্নায়বিক ব্যাপার, যেটা তো যখনই আবার আর্থিংটা হবে, তখন ডেটটা আসবে, তখন নিকটবর্তী হলেই কিন্তু তখন টিল আনড্রেস আর ক্লথ, যতক্ষণ পর্যন্ত আমাদের সতর না খুলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের গ্ল্যান্ড গুলো প্রস্রাবে ধরেই রাখবে। কিন্তু এইটা যখন কন্ট্রোল, অতিরিক্ত চাপ হবে, তখন তো সে হবে, বয়সের সাথে সাথে অনেক হয়। এখন আমাদের তো একটু হিসাব করে চলতে হয় রাস্তাঘাটে, আর তার কি হয় না হয় জানি না, 3-4 ঘন্টা চাপে রাখা এটা শারীরিক ভাবে সমস্যা। জি স্যার, জি স্যার, ঠিক বলেছেন স্যার। এই জিনিসগুলো লজ্জার কিছু নয়।